আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আরও একবার ম্যানচেস্টার সিটি বনাম বায়ার্নের মধ্যকার ৩-০ গোলের সে ম্যাচের পরের প্রেক্ষাপটটা টেনে আনছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ইনসাইটস, ট্যাকটিক্যাল জিনিসপত্র ম্যানচেস্টার সিটির এই দল কিংবা পেপ গার্দিওলা সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। ওই ম্যাচটা ৩-০ গোলে শেষ পর্যন্ত শেষ করেছিল ম্যানচেস্টার সিটি, এবং সেখানে ৬৮তম মিনিটের সময় কেভিন ডি ব্রুইনা, ম্যানচেস্টার সিটির অন্যতম সেরা প্লেয়ার, সেরা প্লেমেকার সে কেভিন ডি ব্রুইনাকে উঠিয়ে হুলিয়ান আলভারেজ অর্থাৎ আরও একজন এক্সট্রা অ্যাটাকার রীতিমতো ফরওয়ার্ডই নামিয়ে ফেলেছিলেন পেপ গার্দিওলা। এবং তারপর অতি সম্প্রতি একটা ইন্টারভিউতে পেপকে সাংবাদিকরা আস্ক করেছেন কেন পেপ গার্দিওলা শেষ পর্যন্ত কেভিন ডি ব্রুইনাকে উঠিয়ে নিলেন, ম্যাচে তো তখনও প্রায় ২০-২৫ মিনিট বাকি ছিল। পেপ রীতিমতো বিরক্তির সুরেই বলেছেন যে কারণ আমি সেটা দরকারি বলে মনে করেছি, আমি কোচ হিসেবে সিদ্ধান্ত নিই এবং সিদ্ধান্ত নিতে পারি বলে আমি এ জায়গায় আছি। অর্থাৎ সাংবাদিকের প্রশ্নের জবাবটা অনেকটা কাটাকাটাভাবেই কিন্তু পেপ গার্দিওলা দিলেন। আর এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এটা সূত্র ধরে অনেক কিছু বলার আছে, ট্যাকটিক্স নিয়ে অনেক কিছু বলার আছে কিনা। বিদেশে কোনো একজন সাংবাদিক যদি কিছুটা হলো অ্যাবসার্ড কিংবা কোনো একজন কোচ মনে করেছেন যে তাকে হার্ট করা হয়েছে বা তার উদ্দেশ্যে বাজে কিছু বলা হয়েছে, তখন সেই কোচও কিন্তু এমন ধরনের উত্তর দেন যেখানে মনে হয় যে ফুটবলের রিয়াল বস এই কোচটাই। পেপ গার্দিওলা মাঝে মধ্যে যেভাবে রিপ্লাই দেন, যেভাবে হোসে মরিনোর মতো একজন কোচ অধিকাংশ সময় প্রেস কনফারেন্সে রিপ্লাই দেন, সেখানে কিন্তু মনে হয় যে ফুটবলটা তারাই সবচেয়ে বেশি বোঝেন, সাংবাদিকদের চেয়েও অন্তত কোচটা যে ফুটবল বেশি বোঝেন, এমন ধরনের কালচার বিদেশে আছে যেটা ফুটবলের জন্য ভালো। সেখানে কোচদেরকেই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। পেপ কেন এই কথা বললেন, কেন কেভিন ডি ব্রুইনাকে ওই মুহূর্তে সাবস্টিটিউট করা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ ছিল? প্রথমত, কেভিন ডি ব্রুইনা যথেষ্ট পরিমাণ ফিজিক্যাল কিন্তু ব্যাটেলের মধ্যে ছিলেন, বেশ কয়েকবার ফাউলের শিকার হয়েছেন। আর পরবর্তী সময় হুলিয়ান আলভারেজ যখন নেমেছেন তখন কিন্তু ২০-২২ মিনিটে পরবর্তী দুটো গোলের ক্ষেত্রে আলভারেজ তার জায়গা থেকে অবদান রেখেছেন। বিশেষ করে থার্ড গোলটার ক্ষেত্রে তো দুর্দান্ত একটা ক্রসই করেছিলেন, তাও আবার বা পায়। ওই মোমেন্টটাতে ম্যানচেস্টার সিটির দরকার ছিল সেকেন্ড গোলটা, এমনকি থার্ড গোলটা চেস করা, যেটা তারা শেষ পর্যন্ত অ্যাটেন্ড করতে বা গেইন করতে পেরেছে। আর এই জন্য এক্সট্রা একজন অ্যাটাকার দরকার ছিল। তবে আপনি যদি এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির ওই মুহূর্তের ফরমেশনটা দেখেন, আরও একবার যদি দেখে আসেন, ৩-২-৪-১ এমন ধরনের একটা ফরমেশনে স্টার্টিং লাইন আপে কিন্তু ম্যানচেস্টার সিটি যথেষ্ট পরিমাণ বোল্ড একটা মুভ করেছিল। পেপ গার্দিওলা একই একাদশে কেভিন ডি ব্রুইনা, গুন্দোগান, গ্রিলিশ, এর্লিং হল্যান্ড, বার্নার্ডো সিলভা রেখেছিলেন। অর্থাৎ এক্সট্রা একজন অ্যাটাকার কিন্তু বা একজন মিডফিল্ডার বলা উচিত বেশি রেখেছিলেন। শুরু থেকে কিন্তু তার ওই মানসিকতা ছিল যে তিনি এই ম্যাচটাতে আসলেই আক্রমণাত্মক ফুটবলের দিকে যাবেন। এখানে ট্যাকটিক্যালি আমাদের কি শেখার আছে বা পেপ গার্দিওলার কাছ থেকে কি বোঝার আছে, সেটা হচ্ছে ওই যে ঘুরে ফিরে একটা কথা বলি, ফুটবল অনেকাংশে একটা ট্যাকটিক্যাল গেম, এবং এখানে বড় বড় কোচেরা ম্যাচ বাই ম্যাচ ট্যাকটিক্স নিয়ে আলোচনা করেন। প্রতিপক্ষ কি হবে, কনটেক্সটটা কি, এ ম্যাচের আগে সব মিলে দলের অবস্থা কি, প্রতিপক্ষ তাদেরকে নিয়ে কি ভাবছে, ম্যাচটা কি হোম নাকি অ্যাওয়ে, এগুলো চিন্তা করেই কিন্তু কোচরা ট্যাকটিক্স নেন। না হলে সাধারণত কোনো একটা একাদশে আপনি কেভিন ডি ব্রুইনার পরিবর্তে হুলিয়ান আলভারেজকে খুব কম সময়ে নামাবেন। সাধারণত এমন ধরনের সিচুয়েশন না হলে আপনি অবশ্যই একই সময় মাঠের মধ্যে বার্নার্ডো সিলভা, গ্রিলিশ, এর্লিং হল্যান্ড, তারপর আবার আলভারেজকেও রাখবেন না। পরবর্তী সময়ে আমাদের আরও যে জিনিসটা বুঝতে হবে, এই যে বলছি কোচরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করেন, শুধুমাত্র একটা ম্যাচ নিয়ে চিন্তা করেন, পরবর্তী ম্যাচে দেখবেন হয়তোবা একেবারে ভিন্ন একটা অ্যাপ্রোচ পেপ গার্দিওলা সাজিয়েছেন, বায়ার্নের কাছ থেকে একেবারে ভিন্ন একটা অ্যাপ্রোচ হয়তোবা দেখতে পারেন। এরপর আমি কয়েকটা কন্ট্রোভার্সিয়াল জিনিসে চলে আসি, জানি অনেকেই এখানে দ্বিমত প্রকাশ করবেন। যেমন হুলিয়ান আলভারেজকে কেন স্টার্টিং লাইন আপে রাখা হয় না, কেন এর্লিং হল্যান্ডকে স্টার্টিং লাইন আপে রাখা হয় শুধুমাত্র, আলভারেজ কেন কম গেম টাইম পাচ্ছেন। আলভারেজ কম খেলছেন, 15-20 মিনিট 25 মিনিট করে গেম টাইম পাচ্ছেন, এটা নিয়ে আলভারেজের কোনো রকমের সমস্যা আছে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় ফুটবল ভক্ত হিসেবে আর্জেন্টিন ফ্যানদেরই বেশি সমস্যা এখানে। একটা একাদশে আপনি যখন শুধুমাত্র একজন সেন্টার ফরওয়ার্ড খেলাতে পারবেন, এবং আপনার কাছে যখন কেভিন ডি ব্রুইনা, গ্রিলিশ, বার্নার্ডো সিলভা, রিয়াদ মাহরেজ, গুন্দোগানের মতো প্লেয়াররা আছেন, তখন অবভিয়াসলি আপনার মিডফিল্ডে এক্সট্রা একটা গুরুত্ব দিতে হবে। এটাই কিন্তু পেপ গার্দিওলা দিচ্ছেন, এবং এই ধরনের সিস্টেমে শুধুমাত্র একজন ফরওয়ার্ডকে খেলানো যায়, এবং ফরওয়ার্ড হিসেবে যদি শুধুমাত্র একজনকে চুজ করতে হয়, যে কোনো প্যারামিটারে এখনও এর্লিং হল্যান্ডকে চুজ করতে হবে। আর্জেন্টিন ফ্যান হিসেবে বলছি, একটা দুটো ম্যাচ বাদে, অর্থাৎ একটা দুটো কনটেক্সট বাদ দিয়ে হুলিয়ান আলভারেজকে এর্লিং হল্যান্ডের সঙ্গে একসাথে স্টার্ট করানোর কোনো যৌক্তিকতা নেই। এই জিনিসটা যদি একসাথে স্টার্ট করতে হয়, তাহলে মিডফিল্ডে গুরুত্বপূর্ণ একজন প্লেয়ারকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, যে জিনিসটা অবভিয়াসলি পেপ গার্দিওলা করবেন না। আলভারেজের জন্য কি 20-25 মিনিট গেম টাইম অনেক খারাপ হচ্ছে? আমার কাছে একেবারেই মনে হয় না যে খুব একটা বেশি খারাপ হচ্ছে। আলভারেজের এই সিজনে যে পরিমাণ স্ট্যাটস
আস্তে আস্তে তিনি যে লেভেলে কন্ট্রিবিউট করছেন এটা আরও বেশি করে কন্টিনিউ করতে হবে। একটাবার চিন্তা করে দেখুন আলভারেজ ম্যানচেস্টার সিটিতে আসার আগে ঠিক কতগুলো গোল করে এসেছেন এবং এর্লিং হল্যান্ড আসলে বরুসিয়া ডর্টমুন্ডে কতগুলো গোল কিংবা চ্যাম্পিয়ন্স লিগে কী পরিমাণ স্ট্যাটস নিয়ে এসেছেন। আলভারেজের মূল উত্থানটা বিশ্বকাপে হলেও পেপ গার্দিওলা কিন্তু বিশ্বকাপের আগে তাকে পিক করেছেন, অর্থাৎ আলভারেজের সঙ্গে পেপ গার্দিওলার একটা স্ট্রং রিলেশন যদি না থাকে, একটা যদি সম্মানের জায়গা না থাকে, তাহলে অবশ্যই পেপ গার্দিওলা এই প্লেয়ারটাকে এত দ্রুত পিক করতেন না। একটা প্লেয়ারের একটা ক্লাবে এসে সেখানে যে ফিলোসফিটা আছে সেটার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে, আলভারেজ খুব দ্রুতই মানিয়ে নিয়েছেন। আর এখন যে সিচুয়েশনে আছেন সেটা অবভিয়াসলি বেটার, বেস্ট বলছি না, তবে সামনে বেস্ট যে হবে সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। ঠিক একই রকমভাবে কেভিন ডি ব্রুইনের মতো প্লেয়ারও সাবস্টিটিউট হবেন। সবসময় একটা দল বড়, অবভিয়াসলি একটা কোচ প্লেয়ারদের থেকে বেটার জানেন সেই দলটা সম্পর্কে, কোচের সিদ্ধান্তকেও সম্মান জানাতে হবে। এভাবেই কিন্তু ফুটবলের কালচার তৈরি হয়। অনেক সময় আমরা না বুঝেই কিন্তু নিজেদের পছন্দের প্লেয়ারকে না দেখে সমালোচনা করি, যেটা ওভারঅল ভালো কোনো কিছু নয়। আজকের এই ভিডিওতে মূলত এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করলাম ভিন্ন ভিন্ন কনটেক্সট থেকে। আশা করছি একটু চিন্তা করলে বুঝতে পারবেন।